আলাইকুম 2026 ব্যাচের মানবিক বিভাগের পরীক্ষার্থীরা, কি অবস্থা তোমাদের সবার? আশা করি তোমরা ভালো আছো। আজকে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আরও একটি ইতিহাস ক্লাস। গত ক্লাসগুলোতে আমরা তোমাদের শর্ট সিলেবাসের অধ্যায়গুলোর এমসিকিউ দেখছিলাম। আজকে এরই ধারাবাহিকতায় আমরা অষ্টম অধ্যায়ের অর্থাৎ বাংলায় ইংরেজ শাসনের সূচনা পর্ব এই অধ্যায়টির এমসিকিউগুলো দেখব। তাহলে চলো শুরু করা যাক। আচ্ছা, প্রথম প্রশ্ন, ভাস্কো দা গামা কোন দেশের নাবিক ছিলেন? অপশন এ ফ্রান্স, অপশন বি ইংল্যান্ড, অপশন সি নেদারল্যান্ড, অপশন ডি পর্তুগাল। তাহলে এটার উত্তর কি হবে দেখে নিই। এটার উত্তর হবে পর্তুগাল। এটা কিন্তু তোমাদের দিনাজপুর বোর্ড 2020 সালের প্রশ্ন ছিল। ভাস্কো দা গামা কিন্তু প্রথম ইউরোপীয় নাবিক ছিলেন, বা ইউরোপীয়দের মধ্যে তিনি প্রথম ছিলেন যিনি আমাদের এই বাংলায় এসেছিলেন, এবং তারই আগমনের মধ্য দিয়ে বাংলায় যে ঔপনিবেশিক শাসনের ভিত্তি সেটা কিন্তু স্থাপিত হয়, কারণ তারপর থেকেই তার দেখানো রাস্তা ধরে অন্যান্য বণিক গোষ্ঠীও আমাদের এখানে আসতে থাকে। পরের প্রশ্নে যাই। কোন পর্তুগিজ নাবিক প্রথম সমুদ্রপথে ভারতীয় উপমহাদেশে আসেন? এ ভাস্কো দা গামা, বি ক্যাপ্টেন হকিংস, সি স্যার টমাস রো, ডি জব চার্নক। এটার উত্তর আমরা আগেই পেয়ে গিয়েছি আগের প্রশ্নের সাথে। এটার উত্তর হবে ভাস্কো দা গামা। আর এখানে যেই বাকি তিনজনের নাম আছে সেই তিনজনই হচ্ছে ইংরেজ, সুতরাং এইগুলো উত্তর হওয়ার কোনো প্রশ্নই আসে না, কারণ প্রশ্নেই দেওয়া আছে পর্তুগিজ নাবিক, তাই না? এটা দেখো দিনাজপুর বোর্ড 24-এ এসেছিল প্রশ্নটা। পরের প্রশ্নে যাই। 3, ভাস্কো দা গামা প্রথমে ভারতীয় উপমহাদেশের কোন বন্দরে এসে পৌঁছান? এ বোম্বাই, বি কোচিন, সি গোয়া, ডি কালিকট। তাহলে দেখি এটার উত্তর কি। এটার উত্তর হবে কালিকট। এটাও কিন্তু এই যে দেখো রাজশাহী বোর্ড 2019 সালের প্রশ্ন ছিল। পরের প্রশ্ন দেখি। ভাস্কো দা গামা কত খ্রিস্টাব্দে ভারতীয় উপমহাদেশে আসেন? এ 1453, বি 1498, সি 1538, ডি 1579। তাহলে এটার উত্তর কি হবে? 1498। এরপরে যাই। 5, সুবাদার শায়েস্তা খান পর্তুগিজদের বাংলা থেকে বিতাড়িত করেন কেন? এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2024 সালের কোয়েশ্চেন। আচ্ছা, তাহলে অপশনগুলো দেখি আমরা। এ বিনা অনুমতিতে বাণিজ্য কুঠি স্থাপনের কারণে, বি সাম্রাজ্য দখল করতে চাওয়ায়, সি ব্যবসা বাণিজ্যে অধিক লাভবান হওয়ায়, ডি বিভিন্ন অনৈতিক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে। তাহলে এটার উত্তরটা হবে ডি বিভিন্ন অনৈতিক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে। পর্তুগিজ যারা ছিল তারা কিন্তু খুবই ব্রুটাল ছিল, বা তারা খুবই নৃশংস ছিল, কারণ তারা ব্যবসা বাণিজ্যের জন্য বিভিন্ন জায়গায় লুটতরাজ করতো, তারপরে ওই জিনিসপত্র আবার এই দেশের মানুষের কাছে বেশি দামে বিক্রি করতো, মেয়েদেরকে ধরে নিয়ে যেত। এরকম বিভিন্ন কাজকর্মের জন্য মুঘল সুবাদার, মুঘল সম্রাট জাহাঙ্গীর যিনি ছিলেন, তিনি পর্তুগিজদের উপরে খুবই ক্ষুব্ধ ছিলেন। তো তিনি শায়েস্তা খানকে আদেশ দেন যে পর্তুগিজদেরকে বিতাড়িত করার জন্য, এবং শায়েস্তা খান তাদেরকে বিতাড়িত করেন। আচ্ছা, পরের প্রশ্নে চলে যাই। 6, শায়েস্তা খান পর্তুগিজদের বাংলা থেকে বিতাড়িত করেন কেন? আগেরটার মতোই প্রশ্ন, কিন্তু দুইটা বোর্ডে ডিফারেন্টভাবে এই প্রশ্নটা এসেছে। এখানে দেখো ঢাকা বোর্ড 2024 আর যশোর বোর্ড 2024-এ এই প্রশ্নটা এসেছে। আর এর আগে আমরা যেটা দেখলাম সেটা চট্টগ্রাম বোর্ড 24-এর প্রশ্ন ছিল। তাহলে দেখো যে বোর্ড কোয়েশ্চেনগুলা তোমাদের জন্য প্র্যাকটিস করাটা এত একটা ইম্পর্টেন্ট কেন? কারণ একটু ঘুরিয়ে পেঁচিয়ে কিন্তু একই প্রশ্ন তোমাদের বিভিন্ন বোর্ডে বিভিন্ন বছর চলে আসে। আচ্ছা, তাহলে দেখি আমরা এখানে অপশনগুলো কি আছে। এ পর্তুগিজদের ব্যবসা বাণিজ্য বন্ধ করতে, বি তাদের বিভিন্ন অপকর্ম ও দস্যুতার জন্য, সি প্রতিহিংসাবশত, ডি ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্ররোচনায়। তাহলে এটার উত্তর কি হবে? বি তাদের বিভিন্ন অপকর্ম ও দস্যুতার জন্য, যেটার কথা আমি আগের প্রশ্নের সময় উল্লেখ করছিলাম। আচ্ছা, এরপরে দেখি। 7, ডাচরা কোন দেশের অধিবাসী ছিল? এটা কোথায় এসেছিল? যশোর বোর্ড 20। তাহলে দেখি অপশন কি আছে। এ ইংল্যান্ড, বি হল্যান্ড, সি ডেনমার্ক, ডি তুর্কি। তাহলে দেখি উত্তরটা কি হবে। হল্যান্ড। তাহলে ডাচরা হল্যান্ডের অধিবাসী ছিল। আচ্ছা, পরের প্রশ্নে যাই। 8, ওলন্দাজরা এই উপমহাদেশে আসে কেন?
এটাও দেখো দুইটা বোর্ডে প্রশ্নটা এসেছে, দিনাজপুর বোর্ড 20-এ এসেছে, আবার রিপিট হয়েছে যশোর বোর্ড 24-এ। তাহলে দেখি অপশনগুলো কি। এ বাণিজ্যের জন্য, বি যুদ্ধ করার জন্য, সি বসতি স্থাপনের জন্য, ডি লুণ্ঠনের জন্য। তাহলে ওলন্দাজরা এখানে কেন এসেছিল? উত্তরটা কি হবে? এ বাণিজ্যের জন্য। যে কোনো উপনিবেশ যেগুলো আমাদের দেশে স্থাপন করা হয়েছে, ওলন্দাজ হোক বা ফরাসি হোক, ইংরেজ হোক, কেউই কিন্তু এখানে রাজ্য শাসন করবে বা এখানে হচ্ছে রাজ্য স্থাপন করবে এই জন্য প্রথমে আসে নাই। সবাই এসেছিল এই এলাকায় ব্যবসা বাণিজ্য করতে, কারণ আমাদের বাংলা কৃষির ক্ষেত্রে অনেক বেশি সমৃদ্ধ। আবার এখানে মসলিন কাপড় পাওয়া যেত, এখানে কিন্তু অনেক বেশি অর্থনৈতিকভাবে লাভবান হওয়া যায় এরকম জিনিসের আধার ছিল। তো যে কারণে এখানে যারা বাইরে থেকে এসেছিল সবাই কিন্তু প্রথমত ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে এসেছিল। তার পরবর্তীতে তারা যখন এখানকার অভ্যন্তরীণ আইন শৃঙ্খলার অভাব দেখেছে বা দেখেছে যে এখানকার রাজাদের মধ্যে বিরোধ আছে বা এখানে অভ্যন্তরীণ কোন্দল ষড়যন্ত্র আছে, এরপরে তারা আস্তে আস্তে ক্ষমতা দখলের দিকে এগোতে থাকে। কারণ তাদের মনে হয়েছিল যে ক্ষমতা যদি তারা ধরে রাখতে পারে তাহলে ব্যবসা বাণিজ্য করাটা তাদের জন্য অনেক সহজ হবে, এবং এটাই হয়েছিল। আচ্ছা, এরপরে দেখা যাক 9 নম্বর প্রশ্ন, কত খ্রিস্টাব্দে ওলন্দাজরা ভারতে আসে? তাহলে এটা কোথায় এসেছে? ঢাকা বোর্ড 19-এ। অপশনগুলো কি দেখি। এ 1600, বি 1602, সি 1604, ডি 1606। তাহলে উত্তরটা কি হবে? 1602 খ্রিস্টাব্দে ওলন্দাজরা ভারতে আসে। এরপরে চলে যাই 10, চুঁচুড়া ও বাঁকুড়ায় বাণিজ্য কুঠি স্থাপন করে কারা? এটা যশোর বোর্ড 23 সালের প্রশ্ন ছিল। তাহলে কারা? এ অপশন পর্তুগিজ, বি ওলন্দাজ, সি ইংরেজ, ডি দিনেমার। তাহলে এটার উত্তরটা কি হবে? এটার উত্তর হবে ওলন্দাজ। আচ্ছা, পরের প্রশ্ন দেখি 11, ওলন্দাজরা বাণিজ্য কেন্দ্র গুটিয়ে ভারতবর্ষ ত্যাগ করে কেন? এটা এসেছিল রাজশাহী বোর্ড 2023 সালে। তাহলে অপশন কি আছে দেখি। এ যুদ্ধে পরাজিত হওয়ার ফলে, বি বসবাস করার জন্য, সি লুটতরাজ করার জন্য, ডি বাণিজ্যের কারণে। তাহলে এটার উত্তর কি? এ যুদ্ধে পরাজিত হওয়ার ফলে। তাহলে দেখো এখানে প্রশ্নটা কি আছে, ত্যাগ করে কেন। হ্যাঁ, যদি আসে যে ওলন্দাজরা ভারতবর্ষে এসেছিল কেন, তাহলে তখন উত্তরটা হবে বাণিজ্যের কারণে। কিন্তু যদি এখানে যেহেতু বলেছে যে ত্যাগ করে কেন, তাহলে এটা হচ্ছে যুদ্ধে পরাজিত হওয়ার কারণে। তাদের ইংরেজদের সাথে যুদ্ধ হয়েছিল এবং সেই যুদ্ধে পরাজিত হওয়ার পরে তাদের এখানে ব্যবসা বাণিজ্য চালানোর মতো অবস্থা ছিল না, যে কারণে তারা ভারতবর্ষ ত্যাগ করতে বাধ্য হয়। পরে দেখি ওলন্দাজরা আচ্ছা এটা আচ্ছা, এরপরে ড্যানিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠনের কারণ। এ পণ্য উৎপাদন, বি স্বার্থ রক্ষা, সি রাজ্য বিস্তার, ডি আমদানি রপ্তানি। তাহলে এটার উত্তর কি হবে? আমদানি রপ্তানি। যে কোনো কোম্পানি, যে কোনো এই যে বাণিজ্য প্রতিষ্ঠান, এগুলো কিন্তু ব্যবসা করার জন্যই গঠিত হয়, বা আমাদের এখানে যারা যারা এসেছে তারা কিন্তু ব্যবসা করার জন্য এসেছে, যেটা আমি আগে বলেছি। সুতরাং এসেছিল বা গঠনের কারণ এই ধরনের প্রশ্ন আসলে এটার হচ্ছে উত্তরটা হবে ব্যবসার জন্য বা বাণিজ্যের জন্য। এরপরে দেখি 14 নম্বর প্রশ্ন, কত সালে দিনেমাররা ইংরেজদের কাছে বাণিজ্য কুঠি বিক্রি করে দেয়? এটা চট্টগ্রাম বোর্ড 2020 সালের প্রশ্ন। তাহলে অপশনগুলো আমরা দেখি। এ 1600, বি 1645, সি 1676, ডি 1845। তাহলে উত্তরটা কি হবে? ডি 1845। এরপরে দেখি 15 নম্বর প্রশ্ন, ইস্ট ইন্ডিয়া কোম্পানি মূলত কোন ধরনের প্রতিষ্ঠান ছিল? আচ্ছা, এটা হচ্ছে সিলেট বোর্ড 2024। অপশনগুলো কি। এ বণিক, বি রাজনৈতিক, সি সাংস্কৃতিক, ডি ধর্মীয়। তাহলে এটাও বোঝাই যাচ্ছে যে এটা হবে বণিক। আচ্ছা, 16 নম্বর প্রশ্ন, ইংরেজরা ভারতবর্ষে প্রথম কোথায় বাণিজ্য কুঠি স্থাপন করে? এটা ঢাকা বোর্ড 2024 সালে এসেছিল। অপশনগুলো কি। এ সুতানটিতে, বি গোবিন্দপুরে, সি চন্দননগরে, ডি সুরাটে। এটার উত্তর হবে সুরাটে। দেখো এই প্রত্যেকটা জায়গায় কিন্তু ইংরেজদের বাণিজ্য কুঠি ছিল, কিন্তু প্রথম বাণিজ্য কুঠি স্থাপন করেছিল কিন্তু সুরাটে। তো এটা মনে রাখতে হবে, কনফিউজড হওয়া যাবে না। আচ্ছা, পরে যাই
17 নম্বর, ইংরেজ শাসকদের বিভিন্ন দেশে বাণিজ্য করার মূল উদ্দেশ্য ছিল এ ক্ষমতার ভিত্তি মজবুত করা, বি অত্যাচার করা, সি জনগণকে দাবিয়ে রাখা, ডি ধর্ম প্রচার করা। এটার উত্তরও আমি আগে বলেছি একটা প্রশ্নের বিশ্লেষণ করতে গিয়ে, ক্ষমতার ভিত্তি মজবুত করে। এখানে যখন তারা রাজ্য শাসন করতে পেরেছে বা রাজ্য স্থাপন করতে পেরেছে, তখন কিন্তু ব্যবসা বাণিজ্য করাটা তাদের জন্য অনেক সহজ হয়ে গিয়েছে। আচ্ছা, এরপর দেখি ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মাণ কাজ শেষ হয় কত সালে? এ 1600, বি 1690, সি 1700, ডি 1712। ফোর্ট উইলিয়াম দুর্গ সম্পর্কে তো আমরা আগেই পড়েছি। ফোর্ট উইলিয়াম দুর্গ ইংরেজদের ব্যবসা বাণিজ্যের একটা অনেক বড় ঘাঁটি ছিল বা একটা খুব বড় শক্তিশালী স্থান ছিল। তাহলে এটার উত্তরটা কি হবে? 1700 সালে। এরপর দেখি 19, দ্বিতীয় চার্লস কিভাবে বোম্বাই শহরটি লাভ করেছিলেন? এ বিয়ের যৌতুক হিসাবে, বি উপহার হিসাবে, সি কৌশলে, ডি যুদ্ধের মাধ্যমে। তাহলে এটার উত্তর কি হবে? বিয়ের যৌতুক হিসেবে তিনি 3টা শহর লাভ করেছিলেন। আচ্ছা, এরপরে দেখি 20, পর্তুগিজ, ওলন্দাজ, ইংরেজ ক্রমিক ধারাটির শূন্য স্থানে কোনটি বসবে? এ চীনা, বি মোগল, সি ফরাসি, ডি দিনেমার। তাহলে এখানে ধারাটা বোঝানো হচ্ছে যে কোন বিদেশি শক্তি আগে এসেছে, কে তারপরে এসেছে, তাই না? তাহলে দেখো, প্রথমে পর্তুগিজরা এসেছে, আমরা তো আগেই ভাস্কো গামার কথাটা পড়লাম যে তিনি প্রথম 1498 সালে এসে অন্যদেরকেও পথ দেখান যে এই পথ দিয়ে আসতে হবে। তাহলে পর্তুগিজরা প্রথমে এসেছে, তারপরে ওলন্দাজরা, তারপরে ইংরেজরা, তারপরে কারা এসেছে? উত্তর হবে ফরাসিরা। পরের প্রশ্নে যাই। 21, ভারতীয় উপমহাদেশের সর্বশেষ কোন ইউরোপীয় জাতি আসে? এ দিনেমার, বি ফরাসি, সি ইংরেজ, ডি ওলন্দাজ। তাহলে এটার উত্তর কি? এটার উত্তর হবে ফরাসি। এর আগেও আমরা যে ধারাটা দেখেছিলাম সেখানেও আমরা ফরাসি উত্তর পেয়েছিলাম। সর্বশেষ ফরাসিরাই আসে। ফরাসি বলতে বোঝাচ্ছে ফ্রান্সের নাগরিকদেরকে। এটা কিন্তু তোমরা অনেক সময় কনফিউজড হয়ে যাও, বা বাংলায়ও তোমরা অনেক সময় এই শব্দগুলো পাও, ফরাসি, ফার্সি। তোমরা মনে করো যে এই দুইটা জিনিস একই, কিন্তু এই দুইটা জিনিস কিন্তু ডিফারেন্ট। হ্যাঁ, ফরাসি আলাদা, ফার্সি আলাদা। ফরাসি বলা হয় ফ্রান্সের নাগরিকদেরকে, আর ফার্সি ভাষা যেটা, সেটা হচ্ছে পারস্য বা ইরানের ভাষা। এখন তো জিওপলিটিক্যালি ইরান অনেক মানে রিলেভেন্ট একটা নাম আমাদের জন্য। এই দুইটা জিনিসই কনফিউজড হবে না। আচ্ছা, পরের প্রশ্নে যাই। 22, ফরাসিরা সর্বপ্রথম কোথায় কুঠি স্থাপন করে? এ মছলিপট্টমে, বি চন্দননগরে, সি সুরাটে, ডি পন্ডিচেরিতে। তাহলে এটার উত্তরটা কি হবে দেখি। এটার উত্তরটা হবে সুরাটে। তাহলে দেখো, ইংরেজরাও কিন্তু প্রথম যে বাণিজ্য কুঠিটা সেটা স্থাপন করেছিল সুরাটে। ফরাসিরাও সেম, তারাও কিন্তু সুরাটেই বাণিজ্য কুঠি স্থাপন করেছিল। 23, ফরাসি উপনিবেশ কোথায় গড়ে উঠেছিল? যশোর বোর্ড 21 সালের প্রশ্ন এটা। এ চন্দননগরে, বি পন্ডিচেরিতে, সি গোবিন্দপুরে, ডি কাশিমবাজারে। তাহলে এটার উত্তর কি হবে? পন্ডিচেরিতে। এরপর দেখি, ফরাসি কোম্পানি এই দেশ ত্যাগে বাধ্য হওয়ার কারণ কি? এ ইংরেজদের উন্নত রণকৌশল, বি ফরাসিদের দক্ষতার অভাব, সি ফরাসিদের অস্ত্রের অভাব, ডি ইংরেজ ও ফ্রান্সের চুক্তি। তাহলে এটা যশোর বোর্ড 2024 এবং বরিশাল বোর্ড 2021 সালের প্রশ্ন। উত্তরটা কি হবে আমরা একটু দেখি। ইংরেজদের উন্নত রণকৌশল। ইংরেজ এবং ফরাসিদের মধ্যে ইংরেজদের যে রণকৌশলটা ছিল বা যুদ্ধের যে কৌশলটা ছিল সেটা ফরাসিদের তুলনায় উন্নত ছিল, বিধায় তারা ফরাসিদের থেকে এগিয়ে গিয়েছে। আচ্ছা, 25 নম্বর প্রশ্ন। বর্গীদের চূড়ান্তভাবে দেশ ত্যাগে বাধ্য করেন কোন নবাব? এটা সিলেট বোর্ড 2020 সালের প্রশ্ন। তাহলে বর্গী কারা? আমরা ছোটবেলায় কবিতা পড়েছি না, ছড়া পড়েছি না, বর্গী খোকা ঘুমালো পাড়া জুড়ালো বর্গী এলো দেশে।
বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দিব কি, সেরকম আমরা ছড়া পড়েছি না? বর্গী বলতে কি বোঝানো হয়? বর্গী বলতে মারাঠা দস্যুদেরকে বোঝানো হয়। একটা সময় এখানে মারাঠি থেকে দস্যুরা আসতো এবং তারা এসে খাজনা নিয়ে যেত অনেক বেশি, এবং খাজনা দিতে না পারলে তারা অনেক অত্যাচার করত। তো এই অত্যাচার থেকে বাংলার মানুষদেরকে নিরাপদ করার জন্য বা মুক্তি দেওয়ার জন্য প্রথম কে কাজ করেছেন বা কোন নবাব তাদেরকে দেশটা ছাড়তে বাধ্য করেছেন? এটার উত্তর হবে আলীবর্দী খাঁ। আমরা যে সিরাজউদ্দৌলার কথা পড়েছি, সিরাজউদ্দৌলার নানা ছিলেন আলীবর্দী খাঁ। পরের প্রশ্নে যাই। 26, কত সালে আলীবর্দী খানের মৃত্যু হয়? এ 1756, বি 1757, সি 1758, ডি 1759। তাহলে এটার উত্তর কি হবে? 1756 সালে। এটা চট্টগ্রাম বোর্ড 2020 সালের প্রশ্ন ছিল। 1756 সালে আলীবর্দী খান মৃত্যুবরণ করেন এবং তার কোনো পুত্র সন্তান ছিল না, তার কন্যারা ছিল, এবং কন্যাদের যে সন্তান ছিল মানে তার নাতিরা ছিল, তার মধ্যে থেকে তার উত্তরাধিকারী নির্বাচন করতে হতো। তার দুইজন নাতি ছিল, একজন তো সিরাজউদ্দৌলা, আরেকজন হচ্ছে শওকত জঙ্গ। তো এই দুইজনের মধ্যে শওকত জঙ্গ কিছুটা চারিত্রিকভাবে খারাপ ছিলেন, তো সেই কারণে সিরাজউদ্দৌলাকে আলীবর্দী খাঁ বেশি পছন্দ করতেন এবং তিনি তাকে উত্তরাধিকারী হিসেবে মনোনীত করে যান। স্বাভাবিকভাবে এটা শওকত জঙ্গ পছন্দ করেননি এবং শওকত জঙ্গের যিনি প্রতিপালন করতেন ঘসিটি বেগম, তার খালা, ঘসিটি বেগমের সন্তান ছিল না, তিনি শওকত জঙ্গের প্রতিপালন করতেন। তো তারা এই যে ডিসিশন বা এই সিদ্ধান্তে তারা খুবই অখুশি ছিলেন, যে কারণে কিন্তু তারা সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ইংরেজদের সাথে হাত মিলিয়ে ষড়যন্ত্র করেছিলেন। আচ্ছা, এরপরে যাই। আলীবর্দী খানের সাথে সিরাজউদ্দৌলার কি ধরনের সম্পর্ক ছিল? রাজশাহী বোর্ড 2020 সালের প্রশ্ন। এ পুত্র, বি ভ্রাতা, সি জামাতা, ডি দৌহিত্র। তাহলে এটা আমরা বুঝে গিয়েছি যে উনি সিরাজউদ্দৌলা তার নাতি ছিলেন। হ্যাঁ, দৌহিত্র হচ্ছে নাতি। এগুলো প্রচলিত শব্দ না, তোমরা হচ্ছে হয়তো ভুলে যেতে পারো যে কোনটা কি। দৌহিত্র হচ্ছে নাতি, ভ্রাতা হচ্ছে ভাই, জামাতা হচ্ছে জামাই, মানে মেয়ের জামাই আর কি, আর পুত্র তো ছেলে। আচ্ছা, এরপরে দেখি। 28, নবাব আলীবর্দী খানের সাথে ঘসিটি বেগমের সম্পর্ক কি? চট্টগ্রাম বোর্ড 2024 সালের প্রশ্ন। এ কন্যা, বি বোন, সি ভাইঝি, ডি খালা। এটাও আমরা জানি, এটা হচ্ছে, এটার উত্তর হবে কন্যা। আচ্ছা, পরে চলে যাই। 29, পূর্ণিয়ার শাসনকর্তা কে ছিলেন? এ রাজবল্লভ, বি শওকত জঙ্গ, সি কৃষ্ণদাস, ডি মানিকচাঁদ। তাহলে এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে শওকত জঙ্গ। 30, আলীনগর এর সন্ধিতে নবাব সিরাজউদ্দৌলার সম্মতির অন্যতম কারণ কোনটি? এটা সকল বোর্ড 2016 প্রশ্ন। আচ্ছা, অপশনগুলো আমরা দেখি। এ রাজ্যের অভ্যন্তরীণ ষড়যন্ত্র, বি আলীবর্দী খানের সম্মানে, সি সামরিক কৌশল, ডি ফরাসিদের প্ররোচনায়। তাহলে এটার উত্তরটা কি হবে দেখি। এটার উত্তর হবে রাজ্যের অভ্যন্তরীণ ষড়যন্ত্র। আলীনগরের সন্ধি যখন নবাব সিরাজউদ্দৌলা স্বাক্ষর করেন, তখন কিন্তু তার বিরুদ্ধে অনেকে মিলে ষড়যন্ত্র করছে। ইংরেজরা আছে, ঘসিটি বেগম আছে, তার যে রাজ্যের বণিকরা ছিল, রাজবল্লভ, তারপরে হচ্ছে জগৎ শেঠ, তারা আছে, মীর জাফর আছে। তো এই সব ষড়যন্ত্রের কারণে তিনি কিন্তু আলীনগরের সন্ধি, যেটা তার জন্য অনেক অসম্মানজনক ছিল বা ডিসগ্রেসফুল ছিল, সেটাতে তিনি স্বাক্ষর করতে বাধ্য হন। পলাশীর যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়? এটা ছিল কুমিল্লা বোর্ড 2024 সালে, সিলেট বোর্ড 2024 সালে, রাজশাহী বোর্ড 2020 সালে। তাহলে দেখো, এই প্রশ্নটা কিন্তু 3বার বোর্ডে এসেছে এবং এরপরেও বিভিন্ন যে ফেমাস স্কুলগুলো আছে সেগুলোতেও কিন্তু এসেছে, সুতরাং এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। আচ্ছা, অপশন দেখি। এ 1757, বি 1758, সি 1759, ডি 1760। তাহলে এটা সহজ প্রশ্নটা। 1757 সালে পলাশীর যুদ্ধ হয়।
এরপরে যাই 32 নবাব সিরাজউদ্দৌলার পতনের কারণ কোনটি? চট্টগ্রাম বোর্ড 19 সালে এই প্রশ্নটা এসেছিল। আচ্ছা, অপশন এ আপনজনদের ষড়যন্ত্র, বি আলীবর্দী খানের উপদেশকে গুরুত্ব দেয়া, সি সৈন্যদের উপর আস্থার অভাব, ডি নবাব ছিলেন কূটবুদ্ধি সম্পন্ন। তাহলে উত্তরটা কি হবে? আপনজনদের ষড়যন্ত্র। এর আগেও বলেছিলাম যে নবাব সিরাজউদ্দৌলা ক্ষমতায় আসার পরপরই শওকত জঙ্গ, ঘসেটি বেগম মানে তার খালাতো ভাই, তারা তো একদমই ব্লাড রিলেটেড, তাই না? তো তারা ষড়যন্ত্র করেছিল। তারপরে তার আশেপাশে যারা ছিল, তার সেনাপতি ছিল মীর জাফর, তারপরে হচ্ছে তাদের সেই সময় বাংলার যে প্রমিনেন্ট ব্যবসায়ী যারা ছিল সবাই কিন্তু উঠে পড়ে লেগেছিল নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে। তো সকলের মিলিত ষড়যন্ত্রের কারণে কিন্তু তিনি পরাজিত হন। আচ্ছা, 33 পলাশীর যুদ্ধে নবাব সিরাজের পরাজয়ের প্রধান কারণ কি? এ সম্মুখের অনুন্নত রণকৌশল, বি মীর জাফরের বিশ্বাসঘাতকতা, সি নবাবের দূরদর্শিতার অভাব, ডি ঘসেটি বেগমের হিংসাত্মক মনোভাব। তাহলে প্রধান কারণ কোনটা? প্রত্যেকটাই কিন্তু কারণ, তাহলে প্রধান হিসাবে আমরা কোনটাকে ধরবো? মীর জাফরের বিশ্বাসঘাতকতা। কেন? কারণ হচ্ছে এই সবগুলো ছিল, কিন্তু যখন তিনি যুদ্ধে ছিলেন ওই সময়ে যদি মীর জাফর তার বিশাল সৈন্য নিয়ে একটা জায়গায় একদম পুতুলের মতো দাঁড়িয়ে না থেকে যেত, তাহলে কিন্তু নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হতেন না। ইংরেজদের তুলনায় নবাব সিরাজউদ্দৌলার সৈন্য সামন্ত বা ঘোড়া, হাতি সবকিছুই অনেক বেশি ছিল, কিন্তু তারপরও মীর জাফর যেহেতু সৈন্যদেরকে অর্ডার দেননি যুদ্ধ করার, সৈন্যরা সেনাপতির অর্ডার ছাড়া যুদ্ধ করতে পারে না, তারা যুদ্ধে যায়নি, এবং যার ফলশ্রুতিতে নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হন। 34 সাফওয়ান নূর তার বাবার রেখে যাওয়া সম্পত্তি তার নিকট আত্মীয়দের বিরোধিতা ও ষড়যন্ত্রের কারণে হারাতে বাধ্য হয়। সাফওয়ান নূরের সাথে ইতিহাসে কোন ব্যক্তির মিল রয়েছে? এ সুজাউদ্দিন খান, বি আলীবর্দী খান, সি সিরাজউদ্দৌলা, ডি সুজাউদ্দৌলা। এটাও বোঝা যাচ্ছে উত্তর হবে সিরাজউদ্দৌলা। 35 পলাশীর যুদ্ধে নবাবের পতনের পর সিংহাসনে বসেছিল এ মীর জাফর, বি মীর জুমলা, সি মীর মদন, ডি মীর কাসিম। তাহলে এটা কি হবে? এটা হবে মীর জাফর। মীর জাফর সিংহাসনে বসার জন্যই বিশ্বাসঘাতকতাটা করেছিল। 36 মীর কাসিম কেমন প্রকৃতির শাসক ছিলেন? এ ক্ষমতালোভী, বি স্বাধীনচেতা, সি নতজানু, ডি সাম্রাজ্যবাদী। তাহলে এটা উত্তর কি হবে? বি স্বাধীনচেতা। মীর কাসিম কিন্তু সম্পর্কে মীর জাফরের মেয়ের জামাই ছিলেন, কিন্তু তাদের দুইজনের মধ্যে বিশাল পার্থক্য ছিল। মীর জাফর ক্ষমতালোভী এবং অর্থলোভী ছিলেন, মীর কাসিম একেবারেই উল্টো, তিনি বাংলার স্বাধীনতা সমুন্নত রাখতে চেয়েছিলেন এবং তিনি স্বাধীনচেতা মানুষ ছিলেন। এবং মীর কাসিমের নেতৃত্বে কিন্তু 1764 সালে বক্সারের যুদ্ধটা হয়, যেখানে পরাজিত হওয়ার কারণে আমাদের যে মানে স্বাধীনতা ধরে রাখার যে শেষ সূর্যটা ছিল সেটাও অস্তমিত হয়ে যায়। 37 মীর কাসিম মুর্শিদাবাদ থেকে মুঙ্গেরের রাজধানী স্থানান্তর করেন কেন? এ সেনাবাহিনী বৃদ্ধি করার জন্য, বি মুঙ্গেরের স্থাপত্য শিল্পে আকৃষ্ট হয়ে, সি ইংরেজদের প্রভাব থেকে মুক্ত হওয়ার জন্য, ডি অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের জন্য। তাহলে এটার উত্তর হবে সি ইংরেজদের প্রভাব থেকে মুক্ত হওয়ার জন্য। মুর্শিদাবাদে যখন রাজধানী ছিল তখন, এর আগের কোন একটা ক্লাসে আমি বলেছিলাম যে সেই সময়ের যে রাজ্য শাসন ব্যবস্থাটা ছিল সেখানে ইংরেজদের কাছে ছিল দায়িত্বহীন ক্ষমতা, তাদের অনেক ক্ষমতা কিন্তু তাদের কোনো কাজ নেই। উল্টো দিকে বাংলা নবাবের কাছে কি ছিল? বাংলা নবাবের ছিল ক্ষমতাহীন দায়িত্ব, অনেক কাজ কিন্তু কোনো ক্ষমতা নেই। তো সেই জায়গা থেকে ইংরেজদের প্রভাব থেকে মুক্ত হওয়ার জন্য কিন্তু মীর কাসিম রাজধানীটা পরিবর্তন করেছিলেন। 38 বক্সারের যুদ্ধ হয় কত সালে? এ 1757, বি 1764, সি 1857, ডি 1858। এটার উত্তর হবে 1764 সাল। 39 ইংরেজ আক্রমণ প্রতিহতকরণের লক্ষ্যে সেনাবাহিনী পুনর্গঠনের চেষ্টা করেন ড্যাশ
এ সুজাউদ্দৌলা, বি সিরাজউদ্দৌলা, সি মীর কাসিম, ডি মীর জাফর। এটাও আমরা জানি কি হবে উত্তর, মীর কাসিম। 40 বক্সারের যুদ্ধ সংঘটিত হয়েছিল কেন? এ ইংরেজদের উদ্ধত্যপূর্ণ আচরণের কারণে, বি মীর কাসিমের ষড়যন্ত্র ফাঁস হওয়ার কারণে, সি মীর কাসিমের স্বাধীনচেতা মনোভাবের কারণে, ডি ইংরেজদের সাথে শর্তভঙ্গের কারণে। এটা উত্তর হবে সি মীর কাসিমের স্বাধীনচেতা মনোভাবের কারণে। 41 কোন যুদ্ধের মাধ্যমে বাংলায় ইংরেজ শাসনের ভিত্তি স্থাপিত হয়? এ পানিপথের, বি বক্সারের, সি চৌসার, ডি পলাশির। উত্তর কি হবে, পলাশির। 42 কখন ইংরেজরা বাংলার সত্যিকার শাসক রূপে আত্মপ্রকাশ করে? এ আলীনগরের সন্ধির পর, বি সিরাজউদ্দৌলার পতনের পর, সি দেওয়ানি লাভের পর, ডি মীর কাসিমের পরাজয়ের পর। তাহলে এটার উত্তরটা কি হবে, দেওয়ানি লাভের পর। দেওয়ানি কত সালে তারা লাভ করেছিল? 1765 সালে। 1764 সালে যখন মীর কাসিম পরাজিত হলেন, তারপরে তাকে অবশ্যই শাসক হিসেবে তাকে আর রাখা হয়নি, উৎখাত করা হয় এবং 1765 সালে দেওয়ানি লাভের মাধ্যমে ইংরেজরা সরাসরি এই দেশ শাসন করতে থাকে। 43 দ্বৈত শাসনের ফলে এ জমিদাররা জমির স্থায়ী মালিক হয়, বি অভিজাত শ্রেণী মর্যাদা লাভ করে, সি বাংলায় দুর্ভিক্ষ হয়, ডি প্রত্যক্ষ ঔপনিবেশিক শাসন শুরু হয়। তাহলে এটার উত্তরটা কি হবে, সি বাংলায় দুর্ভিক্ষ হয়। কোন দুর্ভিক্ষের কথা বলা হচ্ছে? 76-এর মন্বন্তর, যেটা হয়েছিল ইংরেজি 1770 সালে এবং বাংলা 1376 সালে। 44 কোম্পানির দেওয়ানি লাভের পরোক্ষ ফলাফল কোনটি? এ রুশ বিপ্লব, বি সামাজিক বিপ্লব, সি শিল্প বিপ্লব, ডি অর্থনৈতিক বিপ্লব। তাহলে এটার উত্তরটা কি হবে, সি শিল্প বিপ্লব। 45 ইংরেজ কোম্পানির দেওয়ানি লাভের ফলাফল হিসেবে নিচের কোনটি যুক্তিযুক্ত? এ বাংলা থেকে অর্থ পাচার, বি অবকাঠামোগত উন্নয়ন, সি কৃষকের সম্মান বৃদ্ধি, ডি ব্যবসা বাণিজ্যের প্রচার বা প্রসার। তাহলে দেওয়ানি লাভের ফলাফলটা কি ছিল? বাংলা থেকে অর্থ পাচার। প্রচুর পরিমাণ অর্থ ইংল্যান্ডে কিন্তু তারা নিয়ে গিয়েছে আমাদের এখান থেকে, এবং বলা হয়ে থাকে যে তাদের যে লন্ডন শহরটা আছে সেটা কিন্তু পুরোপুরি বাংলার অর্থ দিয়ে গড়ে তোলা হয়েছে। এবং ইংল্যান্ডের মিউজিয়ামগুলোতে গেলেও এরকম অনেক সময় বলা হয় যে ওইখানে তাদের নিজস্ব কোনো জিনিস নেই, সব কিছু হচ্ছে বিভিন্ন দেশ থেকে চুরি করে আনা জিনিস। আচ্ছা, এরপরে দেখি 46 76-এর মন্বন্তর ইংরেজি কত সালে সংঘটিত হয়েছিল? এ 1757, বি 1764, সি 1770, ডি 1772। তাহলে এটার উত্তর কি 1770। 47 দ্বৈত শাসনের অবসান ঘটে কত সালে? এ 1770, বি 1711, সি 1772, ডি 1773। তাহলে এটার উত্তর কি হবে, 1772 সালে দ্বৈত শাসনের অবসান ঘটে এবং ইংল্যান্ডের সরকার তখন থেকে ভাইসরয় পাঠানো শুরু করে এই অঞ্চলে দেখভালের জন্য। 48 দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটান কে? এ লর্ড ক্লাইভ, বি লর্ড কর্নওয়ালিস, সি ওয়ারেন হেস্টিংস, ডি শেরশাহ। তাহলে উত্তর কি হবে, ওয়ারেন হেস্টিংস। উনি এর আগে প্রশ্নেই বলেছিলেন যে 1772 সালে বাংলায় আসেন। 49 কোন শাসক চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন? এ লর্ড ক্লাইভ, বি লর্ড কর্নওয়ালিস, সি লর্ড ডালহৌসি, ডি লর্ড ম্যাকলে।
উত্তর কি হবে? লর্ড কর্নওয়ালিস। কত সালে তিনি চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন? 1793 সালে। আচ্ছা, এরপরে দেখি 50 চিরস্থায়ী বন্দোবস্ত কত সালে প্রবর্তিত হয়? আচ্ছা, এটা তো এর আগের প্রশ্নে আমি উত্তর বলে ফেলছি, এটার উত্তর হবে 1793 সালে। আচ্ছা, তাহলে আজকের ক্লাসে আমাদের এই পর্যন্তই। আমরা বিভিন্ন বোর্ডের বারবার যে প্রশ্নগুলো এসেছে সেগুলো দেখলাম। দেখো, তোমাদের বই কিন্তু অনেক ইনফরমেশন আছে, প্রত্যেকটা ইনফরমেশন গুরুত্বপূর্ণ না পরীক্ষার জন্য। তোমরা এখানেই দেখতে পেলে যে একই ইনফরমেশন থেকে কিন্তু বারবার প্রশ্ন এসেছে। সুতরাং আমরা যদি বোর্ডের প্রশ্নগুলো ভালোভাবে প্র্যাকটিস করি, ইনশাল্লাহ আমরা অনেকগুলো কমন পেয়ে যাব। আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।